আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত সহকর্মীবৃন্দ, যারা আমাদের আজকের ক্লাস এই মুহূর্তে বসে দেখছেন, তাদের সকলকেই নবীগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নিজামুদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দিনারপুর উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমার আশা এবং বিশ্বাস তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যার যার বাড়িতেই নিরাপদে অবস্থান করছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই বৈশ্বিক করোনাময় এই পরিস্থিতিতে তোমাদের অনলাইন স্কুলের অনুসরণী, অনলাইন স্কুলে পড়াশোনাই তোমাদের একমাত্র ভরসা। তাই তোমরা কোনোভাবেই অবহেলা না করে যার যার বাড়িতে বসে যদি তোমাদের সাবজেক্টগুলো, তোমরা অনলাইন স্কুলের ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করো, তাহলে আমার বিশ্বাস তোমরা পিছিয়ে যাবে না, তোমরা উত্তরোত্তর এগিয়ে যাবে এবং তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিও তোমরা সম্পন্ন করতে পারবে। তাহলে আর দেরি নয়, আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের ছবি দেখি, আমাদের প্রতিচ্ছবি দেখি বা আমাদের বিম্ব দেখি। সূর্যের আলোর মাধ্যমে আমরা আমাদের চারপাশের দৃশ্যমান পৃথিবীর বিভিন্ন বস্তু সম্পর্কে আমরা বস্তু দেখি। তোমরা কি বলতে পারো যে এই বস্তুগুলো যে আমরা দেখি এবং আয়নার সামনে যে আমরা আমাদের বিম্ব দেখি বা প্রতিচ্ছবি দেখি, আলোকীয় কোন ঘটনার মাধ্যমে, কোন ঘটনার ফলে আমরা আমাদের ছবি দেখতে পাই বা দৃশ্যমান পৃথিবীর বিভিন্ন বস্তু দেখতে পাই? হ্যাঁ, সেটা হলো আলোর প্রতিফলন। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। আমরা প্রথমে জানব আলোর প্রতিফলনের সংজ্ঞা। আলোর প্রতিফলন কাকে বলে? আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে, তখন কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোকরশ্মির এই যে ফিরে আসার যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন। একেবারেই সহজ। আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে, তখন কিছু আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। আলোর যে ফিরে আসার যে আলোকীয় যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন। এখন আমরা জানব আলোর প্রতিফলন সম্পর্কিত কিছু সংজ্ঞা। আমি এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ অঙ্কন করলাম। হ্যাঁ, এটা একটা দর্পণও হতে পারে। ধরে নিলাম যে এটা একটা প্রতিফলক পৃষ্ঠ। এটার পরিচয় প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হলো অ বিন্দু। যে বিন্দুটার নাম আমরা দিলাম আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। আমরা জানি এই বিন্দুটার নাম দিলাম আমরা আপতন বিন্দু। আপতন বিন্দু। আর এইটা হলো একটা অভিলম্ব। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব।
এখন আপতন বিন্দুতে একটা রশ্মি আপতিত হলো, আবার একটা রশ্মি প্রতিফলিত হলো। তাহলে যে রশ্মিটা আপতিত হইল, যে রশ্মিটা আপতিত হয়েছে, এই রশ্মিটার নাম হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি। যে রশ্মিটা প্রতিফলিত হয়েছে, এই রশ্মিটার নাম হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটা হলো আপতন কোণ। আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। আমি আবার বলছি, এখানে আমরা ধরে নিলাম এম ড্যাশ একটা প্রতিফলক পৃষ্ঠ, যে পৃষ্ঠের মধ্যে আলোর প্রতিফলনের ঘটনা ঘটে বা আলোর নিয়মিত প্রতিফলন হয়, এই পৃষ্ঠটা হলো প্রতিফলক পৃষ্ঠ। ও একটি আপতন বিন্দু, যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হয়, এটা হলো আপতন বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, যে আপতন বিন্দুতে যে লম্ব অঙ্কন করা হয়, সে লম্বটা হলো অভিলম্ব। আপতন বিন্দুতে যে রশ্মি আপতিত হয়, এ ও রশ্মি, এই রশ্মিটা হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণকে বলা হয় আপতন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং একটা রশ্মি ওইদিকে প্রতিফলিত হইল, এই রশ্মিটার নাম হলো প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দু থেকে যে রশ্মিটা প্রতিফলিত হয়, সেই রশ্মিটা হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ, প্রতিফলিত রশ্মিটা দিলাম OC, প্রতিফলিত রশ্মিটা আপতন অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়, আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা জানব দর্পণ সম্পর্কে। দর্পণ কি? দর্পণ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে বলা হয় দর্পণ। এখন দর্পণ আমরা এক কথায় বলতে পারি যে এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে আমরা বলতে পারি দর্পণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলিত হয়, তাকে বলি দর্পণ। হ্যাঁ, দর্পণ আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দর্পণের প্রকারভেদ। দর্পণ প্রধানত দুই প্রকার। একটা হলো সমতল দর্পণ, সমতল দর্পণ, আর একটা হলো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অবতল দর্পণ, আর একটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ।
আমরা এখন সমতল দর্পণ কি জানব। সমতল দর্পণ, যদি কোনো দর্পণের পৃষ্ঠটা সমতল বা মসৃণ হয়, যদি কোনো দর্পণের পৃষ্ঠ সমতল বা মসৃণ হয়, তাহলে সেই দর্পণকে আমরা বলতে পারি সমতল দর্পণ। যেমন এখানে আমরা একটা দর্পণের চিত্র অঙ্কন করলাম, এই দর্পণের পৃষ্ঠটা সমতল এবং আমরা দেখতে পাচ্ছি যে মসৃণ। আমরা যে লুকিং গ্লাসের মধ্যে যে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা ছবি দেখি, সেই আয়নাটাও মসৃণ এবং সমতল, তাহলে সেই আয়নাকেও আমরা বলতে পারি সমতল দর্পণ। এখন আমরা জানব গোলীয় দর্পণ। গোলীয় দর্পণটা হলো একটি গোলকের অংশবিশেষ, একটি গোলক বা বৃত্তাকার একটা ক্ষেত্রের অংশবিশেষ, যার পৃষ্ঠ গোলাকার, যেখান থেকে আলোর নিয়মিত প্রতিফলন হয় সেখানে বলা হয়, তাকেই বলা হয় গোলীয় দর্পণ। গোলীয় দর্পণটা আবার দুই প্রকার, একটা হলো অবতল দর্পণ আর একটা হলো উত্তল দর্পণ। যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা ভিতরের দিকে অবস্থান করে, অথবা আমরা বলতে পারি যে গোলীয় দর্পণের প্রান্তভাগটা হইল সরু এবং প্রান্তভাগ সরু বা মোটা, আর মধ্যভাগ হইল সরু, তাকে বলা হয় অবতল দর্পণ। এটা হলো মেরুবিন্দু, এটাকে ধরে নিলাম আমরা বক্রতার কেন্দ্র। আমি আবার বলছি, যে গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠটা ভিতরের দিকে অবস্থান করে, অথবা গোলকের বা বৃত্তের যে ভিতরের অংশটা, এই অংশটা হলো প্রতিফলক পৃষ্ঠ, আর তার বাইরের দিকে অংশটা হলো, যেটাকে আমরা বলি দর্পণের বিপরীত দিকে রূপা বা বিভিন্ন ধাতুর প্রলেপ লাগানো থাকে বা পেরা লাগানো থাকে, এই অংশটা হলো উল্টা দিক, আর এই অংশটা হলো দর্পণের দিক। তাহলে এই দর্পণকে আমরা বলতে পারি অবতল দর্পণ। আর যে গোলীয় দর্পণের বাইরের পৃষ্ঠটা, গোলীয় দর্পণের গোলাকার অংশটা বাইরের দিকে অবস্থিত, বাইরের দিকে অবস্থান করতেছে, অর্থাৎ এই বিন্দুটা হলো মেরুবিন্দু, এই ভিতরের অংশটা হলো পেরা লাগানো, আর গোলাকার যে বাইরের অংশটা, এই গোলাকার বাইরের অংশটা হলো তার প্রতিফলক পৃষ্ঠ, যেখান থেকে আলোর নিয়মিত প্রতিফলন হয়, তাকেই আমরা বলতে পারি উত্তল দর্পণ। আমরা যদি আরও সুন্দরভাবে বলি যে গোলকের অংশ বাইরের দিকটা গোলাকার, যে বৃত্তের বা বৃত্তাকার গোলকের যে অংশটা বাইরের দিকটা হইল গোলাকার এবং বাইরের দিকটা হইল প্রতিফলক পৃষ্ঠ, তাকে বলা হয় উত্তল দর্পণ। তা আমরা মোটামুটি উত্তল দর্পণ, বিভিন্ন প্রকার দর্পণ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানব গোলীয় দর্পণের ক্ষেত্রে কিছু সংজ্ঞা। গোলীয় দর্পণের ক্ষেত্রে কিছু সংজ্ঞা আমরা জানব। গোলীয় দর্পণের ক্ষেত্রে সংজ্ঞা। গোলীয় দর্পণ, আমরা জানি যে দর্পণটা হলো কোনো বৃত্তের অংশবিশেষ বা গোলকের অংশবিশেষ। বৃত্ত পৃষ্ঠের সেটা উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, যদি বৃত্তাকার যে পৃষ্ঠটা, বৃত্তাকার পৃষ্ঠের যে মধ্যবিন্দু গোলাকার অংশের
যে মধ্যবিন্দুটাকেই বলা হয় মেরুবিন্দু। মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু। তাহলে এই পি বিন্দুটা হলো, আমরা একটা জানলাম মেরুবিন্দু কি। মেরুবিন্দুটা হলো বৃত্তাকার অর্থাৎ দর্পণের গোলীয় অংশের মধ্যবিন্দু। দর্পণের যে গোলীয় যে পৃষ্ঠ, গোলাকার যে পৃষ্ঠ, এই গোলাকার পৃষ্ঠের মধ্যবিন্দুকেই বলা হয় মেরুবিন্দু। এখন আমরা জানব এই অংশটা হলো বৃত্তের কেন্দ্র বা গোলকের কেন্দ্র, বক্রতার কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলকের বা বৃত্তের অংশবিশেষ, তাকে আমরা বলতে পারি বক্রতার কেন্দ্র। কোন গোলীয় দর্পণ যে গোলক বা বৃত্তের অংশবিশেষ, সেই বৃত্তের বা গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। এখানে এই গোলক বা বৃত্তের কেন্দ্র হলো সি বিন্দু, তাহলে বক্রতার কেন্দ্র হলো সি, মেরুবিন্দু হলো পি। এরপরে হলো বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কোন গোলীয় দর্পণ যে বৃত্ত বা গোলকের অংশবিশেষ, সেই গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এখানে সিপিটা হলো ব্যাসার্ধ, তাহলে এই সিপি অংশটা হলো বক্রতার ব্যাসার্ধ। আর এরপরে আমরা জানব প্রধান অক্ষ। প্রধান অক্ষ মেরুবিন্দু, মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে সরল রেখা অঙ্কন করা হয়, এই রেখাকেই বলা হয় প্রধান অক্ষ বা প্রধান অক্ষরেখা। মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র বরাবর দিয়ে যে রেখা যায়, সেই রেখাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষের পাশাপাশি আরেকটা সম্পর্ক আছে গৌণ অক্ষ। গৌণ অক্ষটাও মেরুবিন্দু দিয়ে যায়। গৌণ অক্ষটাও মেরুবিন্দু দিয়ে যায়। যেমন এখানে আমি আরো কতগুলো রেখা আঁকছি প্রধান অক্ষ ছাড়া, যে রেখাগুলো বক্রতার কেন্দ্র দিয়ে গমন করছে। তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা গমন করে, তাকে বলা হয় গৌণ অক্ষ, অর্থাৎ মেরুবিন্দু ব্যতীত। মেরুবিন্দু দিয়ে যে রেখাটা যাবে, সেই রেখাটা হলো প্রধান অক্ষ। মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র দিয়ে যে রেখা যাবে, সেই রেখাটা হলো প্রধান অক্ষ। আর মেরুবিন্দু ছাড়া প্রধান অক্ষর উপর দিয়ে অন্যান্য যে রেখাটা গমন করবে, সেই রেখাগুলোকে আমরা বলবো গৌণ অক্ষ। এখন আমাদের আরেকটা বিষয় আছে জানার, প্রধান ফোকাস। প্রধান ফোকাস, প্রধান ফোকাস দুইটি দর্পণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। আমরা প্রথমে এখানে একটা অবতল দর্পণ অঙ্কন করলাম। অবতল দর্পণ, অবতল দর্পণের ধরে নিলাম যে এটা হলো মেরুবিন্দু, এটা এম ড্যাশ একটা অবতল দর্পণ, এটা হলো মেরুবিন্দু। এই মেরুবিন্দু বক্রতার কেন্দ্র দিয়ে এটা হলো প্রধান অক্ষ। এটা আমরা ধরলাম যে এই অংশটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল সরল রেখা, সমান্তরালভাবে নিকটবর্তী সমান্তরালভাবে যদি কোনো রেখা দর্পণের উপর আপতিত হয়, তখন এই রেখাগুলো যখন প্রতিফলিত হবে, তখন একটা বিন্দুতে সবগুলো প্রতিফলিত রশ্মি ছেদ করে। তোমরা এখানে দেখো, এইটা হলো প্রধান অক্ষ, সিপি যে রেখা, এটা হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের নিকটবর্তী আমি 1, 2, 3টা সমান্তরাল রশ্মি দর্পণের উপর এসে সমান্তরালভাবে আপতিত হলো।
এই তিনটা আপতিত রশ্মি যখন প্রতিফলিত হয় তখন তিনটা বিন্দুই একটা বিন্দুতে ছেদ করছে, ওই বিন্দুটা হলো প্রধান ফোকাস। এই বিন্দুটাকে আমরা বলতে পারি প্রধান ফোকাস। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো অবতল দর্পণের ক্ষেত্রে? প্রধান অক্ষের নিকটতম কিছু সমান্তরাল রশ্মি যদি দর্পণের উপর আপতিত হয় তখন প্রতিফলনের পর তারা একটা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে তারা পরস্পর ছেদ করে, এই বিন্দুকেই বলা হয় প্রধান ফোকাস। আর যদি রশ্মিটা দর্পণটা উত্তল দর্পণ হয়, যদি উত্তল দর্পণ হয় তো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, প্রধান অক্ষের একই কথা, প্রধান অক্ষের সমান্তরাল, আমরা দুইটি রশ্মি আঁকলাম, প্রধান অক্ষের সমান্তরাল ধরে নিলাম যে এটা হলো বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষের সমান্তরাল দুইটি রশ্মি, যদি এটা প্রতিফলিত হয় প্রতিফলিত যখন হয় তখন ওইটারে বিপরীত দিকে বর্ধিত করলে একটি রশ্মি থেকে আসতেছে বলে মনে হয়। তোমরা দেখতে পাচ্ছ যে প্রধান অক্ষের সমান্তরাল দুইটি রশ্মি দর্পণের উপর আপতিত হয়েছে, এই আপতিত হওয়ার ফলে ওইদিকে প্রতিফলিত হয়েছে, আবার ওইদিকে প্রতিফলিত হয়েছে, ওইটাকে বিপরীত দিকে বাড়ালাম, ওইটাকে বিপরীত দিকে বাড়ালে প্রধান অক্ষের একটা বিন্দুতে ছেদ করছে, ওই বিন্দুটাই হলো প্রধান ফোকাস। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে গোলীয় উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের নিকটতম সমান্তরাল রশ্মি যদি দর্পণের উপর আপতিত হয় তাহলে প্রতিফলনের পরে একটি রশ্মি থেকে একটি বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাস আলোচনা করলাম ধারাবাহিকভাবে এই ক্লাসের পরবর্তী অংশ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করো, সবাই ভালো থাকো এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।